থেকে কি হয়ে গেল দেখলেন যে এই ছোট একটা ঘটনার থেকে এত স্বৈরাচারী একটা সরকার কত লোক মেরেছে, কত লোকের অন্যায় করেছে, অবিচার করেছে, কিন্তু তারা পুরা দল সহ পুরা পার্টি সহ এই দেশ থেকে পালিয়ে যেতে হলো। এটার শব্দটা হলো বৈষম্য। বৈষম্য থাকলেই এটা হইতে পারে। আজকে সেই জন্য বিএনপি আগামীতে আমাদের যে রাজনীতি হবে এটার আমাদের প্রধান কার্যক্রম হবে কোনো কিছুতে বৈষম্য থাকবে না। ধর্মের মধ্যে বৈষম্য থাকবে না, মানুষের খাওয়া দাওয়ার মধ্যে বৈষম্য থাকবে না, ইনকামের মধ্যে বৈষম্য থাকবে না। এক লোক 1000 টাকা রোজগার করবে, আরেক লোক 5 টাকা করবে, সেটা হবে না। একজন যদি 1000 করে, আরেকজনকে মিনিমাম 500 টাকা তার রোজগার হইতে হবে। এটাই আমরা চিন্তা করছি। শিক্ষার জন্য যাবেন, আপনার যদি মেধাবী থাকে আপনি ভালো ইউনিভার্সিটিতে পড়বেন। আপনি যদি চাকরিতে যান, আপনার মেধা যদি থাকে, আপনি যে ধর্মেই হন, যে জায়গার থেকেই আসেন, সব সময় আপনি ভালো চান্স পাবেন, ভালো চাকরিটা আপনি পাবেন। আপনি যেখানেই যান, কোনোখানে আমরা বৈষম্য রাখবো না। এই শব্দটা এই দেশকে ধ্বংস করে দিয়েছে। এবং শুধু আমরা না, এই শব্দটা বহু দুনিয়ায় আপনারা দেখেছেন। এই ধর্ম কর্ম যেমন জিউ আর মুসলমানদের মধ্যে ইসরায়েলে হচ্ছে, এরকম সারা দুনিয়াতে অনেক জায়গায় খ্রিস্টান, বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান সবার সাথে এরকম একটা বৈষম্য চলছে। এই বৈষম্যটা যদি শেষ করতে পারতাম আমরা, এই দুনিয়াটা শান্তির হয়ে যেত। আপনারা যখন এখন গীতা পাঠ করলো, লাস্টে কি ছিল? ওম শান্তি ওম। সবাই আমরা শান্তি চাই, সবাই শান্তিতে বসবাস করতে চাই। আর আপনারা জানেন ইসলাম শব্দটার মানে কি? শান্তি। আপনারাও শান্তি চান, আমাদের নামেই শান্তি। তো কাজেই আমাদের কিন্তু অন্যখানে যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা শান্তির পথে চলতে চাই, কিন্তু আমাদের নেতৃত্ব কোনোদিন ওরকম আসে নাই যে আমাদের এই শান্তিটাকে বজায় রাখবে তার। তো আমরা আশা করি আমাদের তারেক রহমান সাহেব, খালেদা জিয়া এখন পর্যন্ত বেঁচে আছেন। আমরা যদি আগামীতে নির্বাচিত হই, তবে আমরা মানুষের এই সাম্যটা রাখব এবং আমরা উন্নয়নের একটা জোয়ার আনতে চাই। সেটা আমরা আওয়ামী লীগ সরকারের মতন ওই যে মেগা প্রজেক্ট করে মেগা চুরির ব্যবস্থা আমরা করব না। আমরা যেটা করতে চাই সেটা হলো একদম গাছের গোড়ায় পানি দিতে চাই, যাতে গাছটা শক্তিশালী হয়, তারপরে গাছের থেকে যে ফসলটা হবে সেটা যেন আমরা খেতে পারি। আমাদের রাজনীতি ওইখানে, গ্রামে। তার মানে হলো আমাদের রাজনীতি এইখানে। আমরা বিশ্বাস করি 64,000 গ্রাম যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। ঠিক। কিন্তু আমাদের আগের যত সরকার এসছে তারা ওটা বিশ্বাস করে নাই। শুধু শহীদ জিয়াউর রহমান, উনি খালি এটা বিশ্বাস করতেন। এই জন্য আজকে দেশে আপনার খালকাটা প্রোগ্রাম ছিল, আপনার বলেছিল যে আপনারা ছোট ছোট বাগান করেন, ছোট ছোট গাছ লাগান, তারপরে মুরগির বাগান করেন, তারপরে আপনারা হাঁস লাগান, নানান কিছু ছোট ছোট ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার জন্য উনি অনেক চেষ্টা করেছেন। দুঃখের বিষয়, ওনার মতন একটা সৎ লোককে শুধু কয়েক বছর পরেই এই দেশ থেকে তাকে মানে চলে যেতে হলো, এই দুনিয়ার থেকে চলে যেতে হলো। আজকে সেই জন্য আমরা যারা আজকে বিএনপি করি, আমরা ওনার এই আদর্শ এবং ওনার যেরকম অর্থনৈতিক চিন্তাধারা ছিল বাংলাদেশের জন্য, সেই অর্থনৈতিক আমরা এখানে আবার নতুন করে শুরু করব। আমরা এখানে খালকাটা প্রোগ্রাম শুরু করব, আপনাদের মৎস্য খামার শুরু করব। গ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে। গ্রাম থেকে উন্নয়ন যদি না হয়, আমার অর্থনৈতিক কোনোদিনও শক্তিশালী হবে না। আমাদের আগের সরকার আপনারা দেখেছেন, তারা মনে করছে গাছের উপরে পানি দিলে নিচের লোকগুলো পাবে। কেমন করে পাবে? তার গাছের উপরে তো সবগুলো তার নিজের লোক বসেছিল, সবগুলো ওইখান থেকে ধরে ফেলছে।
সব যা ফেলছে ওগুলো ধরে ফেলছে, ওগুলো খেয়ে ফেলছে, নিচে আর কিছুই পড়ে নাই। আমরা গ্রামবাসীরা কিছুই পাই নাই এই জন্য। আর বিশেষ করে এই কুড়িগ্রাম জেলা, তার মধ্যে আবার উলিপুর, তারপরে আবার বুড়াবুড়ি হাতিয়া, এই দুইটা অঞ্চল আমাদের এই এলাকার সবচেয়ে মানে ক্ষতিগ্রস্ত এলাকা। প্রতি বছর বন্যা হয়, নদী ভাঙ্গে, এগুলা আমরা আমাদের মুখস্থ, কিন্তু আমরা কোনোদিনও এই সুযোগ পাই নাই যে এখানে একটা কাজ করব। আমরা এই কাজ করার জন্য সুযোগ দরকার, পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্টে না গেলে আপনি তো কথা বলতে পারছেন না, আপনার কথা বলার লোক নাই। এতদিন আমরা 40 বছর বিএনপির কোনো এখানে প্রতিনিধি যায় নাই, 40 বছর। তো কাজেই বিএনপি এখানে আপনাদেরকে কিছু করে দেখাইতে পারে নাই। বাট তাও যে কয়দিন আমরা ছিলাম, জিয়া রহমান যে কয়দিন ছিলেন, উনি দেখিয়ে দিয়েছেন কিভাবে আজকে ধানের চাষ দেখেন 3টে করে ফসল আমরা পাচ্ছি আজকে। কিসের জন্য? এই চাষাবাদটা উনি শিখিয়ে দিয়েছিলেন বলে আজকে আমরা 3টা ফসল পাচ্ছি। খালেদা জিয়া যখন আসলেন তখন মহিলাদের জন্য শিক্ষার ব্যবস্থা করার জন্য উনি ক্লাস 10 পর্যন্ত, তারপর ইন্টারমিডিয়েট পর্যন্ত, তারপর ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দেওয়ার কথা ছিল, কিন্তু পরে উনি আর করতে পারেন নাই। তবে ওনাদের যেই স্বপ্নগুলা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ এবং স্বপ্ন, খালেদা জিয়ার যেসব স্বপ্ন, এগুলা পালন করার জন্যই আমরা তৈরি হচ্ছি। এখন আমরা কিছুদিনের মধ্যেই আমাদের ইলেকশন ম্যানিফেস্টো বাইর করব। তখন আমরা ওইখানে বলবো যে আমরা কি কি প্রোগ্রাম নিচ্ছি, আপনারা নিজেরাই দেখতে পারবেন। আমরা যেসব করতে চাচ্ছি তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের এখানে শিক্ষিত বেকারের সংখ্যা এত বেশি, এটাকে প্রথম কমানোর জন্য আমরা ব্যবস্থা নিব, যাতে এই শিক্ষিত বেকারের সংখ্যা আমরা কমাইতে পারি। এই শিক্ষিত বেকার আমাদের সমাজের জন্য খুবই একটা মানে ভার। এটা আমাদের মনে করেন মা বোনেরা অনেকেই আছেন যারা আজকে তাদের সয় সম্পত্তি বিক্রি করে আপনার ছেলেকে MA পাস করাইছে। MA পাস করার পরে দেখা যাচ্ছে যে সে কোনো চাকরি পাচ্ছে না, সে আবার ঘুরে ফিরে আসে মার সাথে বা বাপের সাথে, বাপের সংসারেই আবার খাচ্ছে আর চলাফেরা করছে, চাকরি নাই। তো এরকম এটা চলতে পারে না। তো আমরা এই ফার্স্ট এটা করব, এমপ্লয়মেন্ট। মনে করেন তার মধ্যে আছে সরকারি চাকরি, তার মধ্যে নেক্সট হলো বেসরকারি চাকরির জন্য। আমরা যে দেখেছেন আপনারা, শহীদ জিয়াউর রহমান এখানে পাটকল করার জন্য একটা জায়গা নিয়েছিল উলিপুরে, উনি করতে পারে নাই। এটাও আমরা এই পাটকল হোক আর যাই হোক, আমরা এখানে চাকরি সংস্থান করার জন্য এখানে একটা মিল তৈরি করব ইনশাআল্লাহ। কুড়িগ্রামে উনি একটা টেক্সটাইল মিল করে দিয়েছেন, এটাও ওই এরশাদ সরকারের আমলে এটাকে বন্ধ করে দিছে। এটাকেও আমরা চালু করব ইনশাআল্লাহ, যাতে লোকজন কাজ করে খেতে পারে। আজকে সারা বাংলাদেশে, ঢাকায়, চিটাগংয়ে সব জায়গায় গার্মেন্টস চলছে, কিন্তু আমাদের এখানে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নাই, কেন আমাদের কোনো সুযোগ সুবিধা করা হয় নাই। তো আমাদের প্ল্যান আছে কুড়িগ্রামে একটা আমরা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করতেছি, যারা আপনারা হয়তো দেখেছেন নীলফামারীতে একটা আছে, ওই রকম একটা আমরা এইখানে EPZ তৈরি করছি। এইখানে সমস্ত আমাদের বোনরা এবং ভাইয়েরাও ওইখানে যেন কাজ করতে পারে। আমাদের গার্মেন্টসে আমাদের মহিলারা খুবই ভালো। তো আমরা যদি এখানে গার্মেন্টস করতে পারি, নিজের বাড়ির থেকে যদি আমরা চাকরি করতে পারি, তাহলে আমাদের অনেক শান্তি আসবে এবং অনেক আমাদের অর্থনৈতিকভাবে আমরা অনেক উন্নত হইতে পারবো। কেননা আজকে মনে করেন আপনাদের এই গ্রামে, আমি জানি না আছে কি না, ঢাকায় যদি কেউ থাকে কাজ করে গার্মেন্টসে, তাহলে দেখবেন সে যা বেতন পায় মাসে কিছু সেভিং হয় না তার। সে করে কি, ওইখানে একটা সংসার চালাইতে হয়, আবার এইখানে বাপ মা যদি থাকে বা ভাই বোন থাকে, ওদের জন্য টাকা পাঠাইতে হয়। এটা করার পরে ওর কাছে আর কোনো টাকা থাকে না। তো এইখানে থেকে যদি কাজটা করতে পারে, তাহলে তো অনেক অনেক সুবিধা হবে। আমি ব্যক্তিগতভাবে কিছুদিন আগে আমি লন্ডনে ছিলাম এবং আমার সুযোগ হয়েছিল আমি সরাসরি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে কথা বলেছি। উনি কুড়িগ্রাম সম্বন্ধে খুব ভালো জানেন
এবং উনি আমাকে মানে এটা চ্যালেঞ্জ করে বলছেন যে ঠিক আছে আপনার কথাগুলো আমি মানলাম, কিন্তু আপনার ফ্যাক্টরিগুলা এইখানে লোক যে করবে ফ্যাক্টরি, আমি বললাম সেটার দায়িত্ব আমার। আপনি আমাকে ওই জায়গাটা ঠিক করে দেন, ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা করে দেন, আমি ফ্যাক্টরি নিয়ে আসবো এইখানে, আমি লোকজনকে নিয়ে আসবো। আর আপনার লালমনিরহাটে একটা এয়ারপোর্ট করে দিবেন। বলে এয়ারপোর্ট আবার কেন? আপনি তো চাইলেন একটা এইটা আর এইটা দুইটাই। আমি বললাম না, এয়ারপোর্টটা লাগবে, কেননা ঢাকার থেকে যারা বায়ার আছে তারা আসতে হবে। তো আমার এখানে আসতে যদি সারাদিন সারা রাত যায় তো লোক এখানে আসবে না। এয়ারপোর্টটা যদি হয় আধা ঘন্টার মধ্যে ওইখান থেকে কুড়িগ্রাম পৌঁছে যাবে, সো ও আবার ফেরত যেতে পারবে ওই দিনেই, তাহলে ওর কোনো অসুবিধা হবে না। তারপরে উনি বললেন আপনি ঠিকই বলছেন। আমি বললাম আপনি তো নীলফামারী দেখেন নাই, আপনি তো 18 বছর আগে চলে আসছেন। এমনি যোগ করে বলতেছি তাকে। বলে হ্যাঁ নীলফামারী আমি শুনছি খুব ভালো চলতেছে। আমি ইয়েস, কেন চলতেছে স্যার জানেন? কারণ ওই সৈয়দপুর এয়ারপোর্টটা, সৈয়দপুরের এয়ারপোর্টের জন্য আজকে নীলফামারীর ওইটা চলে। বিকজ মানুষ, আপনারা যারা প্লেনে গেছেন কোনো সময় দেখবেন 2-4টা চাইনিজ, জাপানিজ, ইংলিশ থাকেই ওই ফ্লাইটের মধ্যে। তো কাজেই আমরা একটা প্র্যাকটিক্যাল প্ল্যান নিয়ে আসতেছি। ওই স্বপ্ন দেখানোর আমাদের অভ্যাস নাই। আপনাদেরকে আমরা স্বপ্ন দেখাইতে চাই না, আমরা একটা প্র্যাকটিক্যাল একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে আস্তে আস্তে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই। তো আমাদেরকে আপনারা একটা সুযোগ দেন, দেখেন আমরা কি করি। আগে তো কোনো দিন আমরা শুনি নাই যে আমাদের বললাম যে 40 বছরে আমরা আমাদের পার্টির থেকে কোনো এমপি দিতে পারিনি। এবার যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের একটা এমপি দেন, একবারের জন্য হলেও আমাদেরকে চেষ্টা করেন। যদি আমরা না পারি, যা কথা বলে গেলাম আমরা যদি না রাখতে পারি, তখন আমাদেরকে নেক্সট টাইম আর ভোট দিয়েন না। এটাতে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সেটা মেনে নিব। কিন্তু আমাদের একটা সুযোগ দিতে হবে আপনাদেরকে, এটা আমাদের দাবি। কারণ এবার অন্য যেসব পার্টি আছে এদেরকে আমরাও সহ্য করতে পারি না। এরা ডেঞ্জারাস এই দেশের জন্য। ওরা যে কোনো সময় আমাদের মহিলাদের উপরে বহুত জুলুম চাপিয়ে দিতে পারে যদি পাওয়ারে আসে। তাহলে হবে কি, আমাদের দেশে আজকে 40 লক্ষ মহিলা এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে। কালকে যদি জামাতে ইসলাম এসে বলে আপনি বোরকা লাগান, যাইতে পারবেন না ফ্যাক্টরিতে, তাহলে কি হবে এই দেশের বলেন? দেশটা ওই দিনেই শেষ হয়ে যাবে। কাজেই এই ধরনের কোনো পার্টি যাদের ওই রকম চিন্তাধারা আছে তাদেরকে ভোট দেওয়া যাবে না, তাদেরকে আশেপাশে আসতে দেওয়া যাবে না। আমরা বিএনপির নেতৃবৃন্দ আমরা সজাগ, এবং এই ব্যাপারে আমরা একদম কঠিন অবস্থান গ্রহণ করেছি। তো আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন যেন এই দেশের ভবিষ্যৎ কেউ নষ্ট না করতে পারে, এবং এই দেশকে যেন আমরা যদি পাওয়ারে আসি সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এই বলে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি।